প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় মস্তিষ্কে যক্ষ্মা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডক্টর নাজমুল হক 1980 সালের মে মাসে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি নিউরোসায়েন্স হসপিটালের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে ধন্যবাদ। জি, আজ আমরা ব্যতিক্রমধর্মী এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মস্তিষ্কে যক্ষ্মা। আমরা সাধারণত জানি যে যক্ষ্মা বা টিবি সেটি আসলে ফুসফুসে হয়ে থাকে, সেক্ষেত্রে মস্তিষ্কেও আসলে এই যক্ষ্মা রোগটি হতে পারে কিনা? যক্ষ্মা বেশিরভাগ ক্ষেত্রে ফুসফুসেরই রোগ এবং শ্বাসনালীকেই ইনভলভ করে বেশি, কিন্তু কিছু ক্ষেত্রে এই যক্ষ্মার জীবাণু রক্ত দিয়ে মস্তিষ্কেও চলে যেতে পারে। মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের অন্যান্য যেসব জায়গা আছে, যেমন স্পাইনাল কর্ড, নার্ভাস সিস্টেম, এগুলোতেও যক্ষ্মা রোগ ছড়িয়ে পড়তে পারে। মূলত ফুসফুসে যক্ষ্মার পরে যে মস্তিষ্কে ছড়াবে তা কিন্তু না। অনেক সময় যক্ষ্মা রোগ ফুসফুসে না হয়ে প্রথমেই মস্তিষ্কে গিয়ে বাসা বাঁধতে পারে এবং অনেক পরে রোগীর জ্বর আসা, অজ্ঞান হয়ে যাওয়া, এগুলোর মধ্যে দিয়ে প্রকাশ পেতে পারে। মস্তিষ্কে যক্ষ্মা রোগ আসলে কিন্তু অনেকভাবে হয়, যেমন ব্রেইন বা যেটাকে আমরা বলি সেরিব্রাল কর্টেক্স, সেটাকে ইনভলভ হতে পারে, এটাকে আমরা বলি টিউবারকুলোমা। অনেক সময় ব্রেইনকে ইনভলভ না করে ব্রেইনের যে কাভারিং সেটাকে ইনভলভ, মানে মেনিনজেসকে ইনভলভ করে, সেটাকে ইনভলভ করে মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস নামক এক ধরনের মস্তিষ্কের কাভারিংয়ের প্রদাহ এটা হতে পারে। অনেক সময় মস্তিষ্ক ছাড়াও সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অন্যান্য যেসব পার্ট, যেমন স্পাইনাল কর্ড বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এগুলোতেও কিন্তু যক্ষ্মা বা টিবি রোগ ছড়িয়ে যেতে পারে। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে কোন জীবাণু দায়ী এই মস্তিষ্কে টিবির জন্য? আসলে মস্তিষ্কে টিবির জন্য যক্ষ্মার যে জীবাণু, মেইনলি টিপিক্যাল যে মাইকোব্যাকটেরিয়া বলি আমরা, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা দ্বারাই মস্তিষ্কে যক্ষ্মা সবচেয়ে বেশি হয়ে থাকে। তবে যাদের এইচআইভি বা ক্যান্সারাস কন্ডিশন থাকে ওদের ক্ষেত্রে অ্যাটিপিক্যাল মাইকোব্যাকটেরিয়া, মানে যে মাইকোব্যাকটেরিয়াগুলো কমন না, মানে যেসব যক্ষ্মার জীবাণুগুলো কমন না, ওদের দ্বারাও যক্ষ্মা হতে পারে। তবে সবচেয়ে বেশি, প্রায় মোর দেন 99% ক্ষেত্রে মস্তিষ্কে যক্ষ্মা হলে সেটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারাই হয়ে থাকে। এটি সাধারণত কোন বয়সীদের ক্ষেত্রে হয়? আসলে যে কোনো বয়সেই মস্তিষ্কে যক্ষ্মা হতে পারে, তবে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং অপুষ্টির শিকার তাদের যক্ষ্মা হওয়ার সম্ভাবনা বেশি। মস্তিষ্কে যক্ষ্মার ক্ষেত্রে বলা হয় যে অন্য একটি রোগ যেটা আপনার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দিচ্ছে, যেমন কোনো একটি মানুষ লং টাইম ধরে ক্যান্সারের সাথে লড়ছে বা উনি একটা কেমোথেরাপি পাচ্ছে, ওদেরই মস্তিষ্কে যক্ষ্মা হওয়ার সম্ভাবনা বেশি। অথবা যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ডায়াবেটিস আছে কিন্তু ডায়াবেটিসের ম্যানেজমেন্ট ঠিকভাবে নিচ্ছে না, তার তো রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ওদেরই মস্তিষ্কে যক্ষ্মা হওয়ার সম্ভাবনা বেশি। তবে সাধারণত দেখা গেছে ইয়াং অ্যাডাল্ট 40 to 50 এই এজের মধ্যে মস্তিষ্কে যক্ষ্মার প্রবণতা বেশি, এবং এটা পুরুষে বেশি, মহিলাতে একটু কম। নিশ্চয়ই। এটির আসলে লক্ষণ বা উপসর্গ কি রয়েছে? একেবারে শুরুর দিকেই মস্তিষ্কে যক্ষ্মার ক্ষেত্রে রোগী কিভাবে বুঝতে পারবেন? মস্তিষ্কের যক্ষ্মার লক্ষণগুলো আসলে মস্তিষ্কের কোন অংশটাকে ইনভলভ করলো বা কোন অংশটাকে আক্রান্ত করলো তার উপর নির্ভর করবে। যেমন আমরা যেটা বললাম যে মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্স বা নিউরনের মধ্যে হয় টিউবারকুলোমা। টিউবারকুলোমা যদি হয়ে থাকে তাহলে রোগী বলবে যে রোগীর মাথা ব্যথা করে, অনেক সময় খিঁচুনি হতে পারে, অনেক সময় রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। এবং লক্ষণগুলো অনেক সময় আমরা কিন্তু মনে করি যে রোগী বোধহয় স্ট্রোক করলো, অনেক সময় ব্রেইন টিউমারের সাথে কিন্তু কনফিউজ করে, কিন্তু পরবর্তীতে পরীক্ষা করলে দেখা যায় যে এটা মস্তিষ্কের মধ্যে যক্ষ্মা, যেটাকে আমরা টিউবারকুলোমা বলি, এটা হতে পারে। এছাড়া মস্তিষ্কের যে আবরণ, যেটাকে আমরা মেনিনজেস বলি, মেনিনজেসের যদি যক্ষ্মা জড়িয়ে পড়ে তখন সেটাকে বলা হয় টিউবারকুলার মেনিনজাইটিস। সেটার লক্ষণ হচ্ছে তীব্র জ্বর, সাথে মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা এবং ঘাড়ে ব্যথা। রোগীর ঘাড়ে এত তীব্র ব্যথা হয় যে রোগী ঘাড়কে কখনো যদি একটু নড়াতে চায় রোগী নড়াতে দিবে না, এবং তার এটাকে আমরা বলি নেক রিজিডিটি, মানে তার ঘাড়টা খুব শক্ত হয়ে যাবে। এটা হচ্ছে টিউবারকুলার মেনিনজাইটিসের লক্ষণ, যেটা মস্তিষ্কের কাভারিংয়ে যে মেনিনজাস থাকে সেটাতে যদি ইনফেকশন হয় যক্ষ্মা দ্বারা, তখন রোগীর জ্বর আসবে, রোগী কনফিউজ হয়ে যাবে, একটু অজ্ঞানও হয়ে যেতে পারে, সাথে তার ঘাড়ে এবং মাথা ব্যথা থাকবে। এই লক্ষণগুলো কি একেবারে সাথে সাথেই শুরু হবে? না, বেশিরভাগ ক্ষেত্রে টিবি আমরা জানি যে যক্ষ্মার যে জীবাণুগুলো, এটার প্রোড্রোমাল ফেজ অনেক সময় প্রলং থাকে। দেখা যায় যে অনেক দিন রোগীর ধরে রোগীর গায়ে গায়ে জ্বর,
জ্বর হয়তো একটু বিকেলের দিকে বাড়ে আবার কমে যায়, যেটা অনেক সময় রোগীর থার্মোমিটারে মাপলে সবসময় পাওয়া যায় না। এটি হচ্ছে প্রথম লক্ষণ। সাথে মাথা ব্যথা থাকে এবং প্রথম দিকে মাথা ব্যথাটা কিন্তু খুব ডাল একিং থাকে। অনেক সময় রোগী তো বটে, ডাক্তারও কিন্তু ভুল বুঝে মনে করে যে এই মাথা ব্যথাটা বোধহয় দুশ্চিন্তার কারণে হচ্ছে বা কম ঘুমের কারণে হচ্ছে, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা যায় যে তার প্রচন্ড জ্বর এবং সে হয়তো ভুল বকছে, হয়তো অজ্ঞান হয়ে যাচ্ছে, হয়তো সাথে খিঁচুনি থাকতেছে, চোখে ঝাপসা দেখছে। এই লক্ষণগুলো কিন্তু পরে আসে। প্রথম দিকে কিন্তু অল্প অল্প জ্বর, বিশেষ করে বিকেলের দিকে জ্বর, ওজন কমে যাওয়া, খাবার রুচি না থাকা, এগুলোও কিন্তু মস্তিষ্ক যক্ষার একটি লক্ষণ। নিশ্চয়ই। কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হবেন রোগীরা, কিংবা রোগীর সাথের যে লোকজন রয়েছে কখন চিকিৎসকের কাছে নিয়ে যাবেন? আমরা বলি যে কারো যদি জ্বর থাকে, সাথে মাথা ব্যথা থাকে এবং দেখেন যে তার হচ্ছে মাথা ব্যথাটা খুব তীব্র, তাহলেই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তার এটাকে আইডেন্টিফাই করবে যে তার কি মস্তিষ্কের যক্ষার পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে কিনা। যেমন ডাক্তার দেখলো একটা রোগী মাথা ব্যথার কথা বলছে, সাথে গায়ে গায়ে জ্বর আছে, কিন্তু তার ফ্যামিলিতে যক্ষা রোগ আছে। আচ্ছা, যক্ষা রোগ তো ছোঁয়াচে রোগ, একজন থেকে আরেকজনের ছড়ে যায়, সুতরাং ডাক্তার কিন্তু সাথে সাথে যক্ষার পরীক্ষায় চলে যাবে। ডাক্তার দেখলো যে মাথা ব্যথা আছে, রোগীর কিন্তু ডায়াবেটিস হাই, সুগারের কন্ট্রোল নেই, তখন কিন্তু সে এটা সাসপেক্ট করবে। তো আপনার মাথা ব্যথা থাকলে, যে কারই মাথা ব্যথা থাকলে এবং সাথে সাথে যদি তীব্র হয়, চোখে ঝাপসা দেখেন, ভুল বকছেন, আর দেরি না করে ডাক্তারের পরামর্শ নেন। নিশ্চয়ই। পরীক্ষা নিরীক্ষার বিষয়গুলো যদি একটু আপনার কাছ থেকে বিস্তারিতভাবে জানতে পারি, কিভাবে আসলে নির্ধারণ করবেন যে এই যক্ষা রোগটি মস্তিষ্কে হয়েছে? মস্তিষ্কে যক্ষা রোগের যে পরীক্ষা, এটাকে আমরা মূলত দুইটি ধাপে করি। একটা হচ্ছে রুটিন ইনভেস্টিগেশন, আর একটা হচ্ছে স্পেসিফিক ইনভেস্টিগেশন। রুটিন ইনভেস্টিগেশন দিয়ে আমরা ধারণা করতে চাই যে এই রোগীর কি আসলে যক্ষা হতে পারে কিনা। যেমন আমরা যদি কমপ্লিট ব্লাড কাউন্ট করি, সেখানে ইএসআর নামক একটা অংশ আছে, এটা অনেক হাই থাকবে। ইএসআর নর্মাল মানুষের 15 থেকে 20 থাকে, যক্ষা রোগীর ক্ষেত্রে বিশেষে এটা বেড়ে গিয়ে 100-র উপরেও চলে যেতে পারে। আচ্ছা, আমরা যদি একটা বুকের এক্সরে করি, অনেক সময় মস্তিষ্কের যক্ষার সাথে কিন্তু বুকের শ্বাসনালীর যক্ষার অ্যাসোসিয়েশন থাকে, এবং দুইটা একসাথেও থাকতে পারে। অনেক সময় আগে ফুসফুসে যক্ষা হয়েছে, পরে মস্তিষ্কে যক্ষা হচ্ছে। সুতরাং একটা বুকের এক্সরে করে যদি আমরা যক্ষার লক্ষণ পাই এবং রোগী যদি মাথা ব্যথার কথা বলে, তখন কিন্তু আমরা দুটাকে কোরিলেট করতে পারি। এছাড়া যক্ষার এক ধরনের টিকা পরীক্ষা আছে, যেটাকে এমটি বলে, এটাও আমরা করতে পারি। স্পেসিফিক পরীক্ষার মধ্যে হচ্ছে এমআরআই। মস্তিষ্কের যক্ষা ডিটেক্ট করার ক্ষেত্রে এমআরআই খুবই ইম্পর্টেন্ট একটা পরীক্ষা, এবং এমআরআই বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে টিউবারকুলোমা হোক, টিউবারকুলার মেনিনজাইটিস হোক, আপনাকে একটা ক্লু দিয়ে যাবে এমআরআই। অনেক ক্ষেত্রে ব্রেইনের আবরণে যে যক্ষা হয়, মেনিনজাস, সেটা সঠিকভাবে নির্ণয় করার জন্য এবং কোন ওষুধে এটা চলে যাবে এটা নির্ণয় করার জন্য সিএসএফ বা মেরুদণ্ড থেকে যে আমরা মস্তিষ্কের যে রস যেটা বের করে সিএসএফ বলি আমরা, সিএসএফ বের করে সেটা পরীক্ষা করলে কোন ধরনের মাইক্রোব্যাকটেরিয়া দিয়ে এই তার যক্ষাটা হয়েছে এবং কোন ধরনের কম্বিনেশন ওষুধে দিলে এটা একেবারে চলে যাবে, এটা আমরা নির্ণয় করতে পারবো। অনেক ক্ষেত্রে সিএসএফ থেকে এখন জেনেটিক টেস্ট যেটা বলে, যেটা একদম যক্ষা নির্ণয় সবচেয়ে অত্যাধুনিক টেস্ট, যেটাকে আমরা বলি জিন এক্সপার্ট টেস্ট, এটাও করা যেতে পারে। মস্তিষ্কে যক্ষা যাদের হচ্ছে, মূলত কোন কোন কারণগুলো দায়ী রয়েছে এর পেছনে? আসলে যক্ষা রোগ যেটা ফুসফুসে হয়, মস্তিষ্কে যক্ষাও কিন্তু তার বাহিরে না, কারণ কিন্তু একই। আমরা বলি যে প্রথম হচ্ছে কি রোগ প্রতিরোধ ক্ষমতা যার কমে যাবে, যক্ষা তাকেই আক্রমণ করবে। যক্ষা জীবাণু কিন্তু সব জায়গায় আছে, যে কোনো জায়গায়। কিন্তু বাংলাদেশে যেহেতু দরিদ্র নিম্ন আয়ের দেশ, বাংলাদেশে কিন্তু যক্ষা খুব প্রিভিলেন্ট একটা ডিজিজ। আমরা যে হাসপাতালে ডে টু ডে আপনি যান, আমি জানি, এখানে কিন্তু অনেক যক্ষা জীবাণু আছে। এখন প্রশ্ন থাকতে পারে, যদি থাকে তাহলে আপনাকে কেন আক্রমণ করছে না? রোগ প্রতিরোধ ক্ষমতায় আপনাকে যক্ষার এগেনিস্টে প্রতিরোধ দিচ্ছে। যখনই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, যেমন আপনি অপুষ্টির শিকার, ভালো খাদ্য গ্রহণ করছেন না, যেমন আপনার ডায়াবেটিস অনেক হাই, কারো কারো ক্ষেত্রে হয়তো ক্যান্সার আছে, থাইরয়েড রোগ আছে, অন্য একটি রোগের কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, তখনই কিন্তু যক্ষার জীবাণু এসে আক্রমণ করবে। যক্ষার জীবাণু বাতাসে আছে, কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা তাকে প্রতিরোধ করে রাখছে। যখনই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, তখনই যক্ষার জীবাণু এসে আক্রমণ করছে। সেক্ষেত্রে আসলে আপনি নির্ণয় করলেন, পরবর্তীতে কাউন্সিলিংটি কিভাবে করে থাকেন? আসলে মস্তিষ্কে যক্ষা যখন হয়ে থাকে, তখন ফুসফুসের যক্ষা বা পালমোনারি টিউবারকুলোসিস, যে এটার কাউন্সিলিং কিন্তু একটু আলাদা। কারণ মস্তিষ্কের যক্ষা এই বিষয়টা কিন্তু মানুষজন খুব কম জানে, অনেক ক্ষেত্রে আমরা দেখি ডাক্তাররাই একটু কম জানে। সুতরাং রোগীকে বুঝিয়ে বলতে হয় যে যক্ষার রোগটি যেমন ফুসফুসে হয়, এটা কিন্তু মস্তিষ্কেও হতে পারে। আচ্ছা, 2 নম্বর বিষয় আমাদের যেটা, মস্তিষ্কের যক্ষার চিকিৎসা কিন্তু ফুসফুসের যক্ষার মতো না। এত অল্প সময় কিন্তু মস্তিষ্কের যক্ষা ভালো হয় না, অনেক ক্ষেত্রে 2 বছর 2.5 বছর সময় লেগে যায়, অনেক সময় বারবার ওষুধ পরিবর্তন করতে লাগে। এই জন্য রোগীকে বুঝিয়ে বলতে হয় যে আপনি যতই সুস্থতা বোধ করেন, ওষুধটা কিন্তু লং টাইম ধরে আপনাকে চালিয়ে যেতে হয়। প্রায়শই আমরা দেখি যে মস্তিষ্কের যক্ষার রোগীরা প্রথম কোর্স ওষুধ খেয়ে একটু ভালো হয়ে যায়, ওষুধ ডিসকন্টিনিউ করে 2-2.5 বছর পরে গুরুতর অসুস্থ হয়ে আবার আসে।
সুতরাং কাউন্সিলিংটা মেইন টার্গেট থাকে যে ওষুধটা আপনাকে ফুল কোর্স খেতে হবে। আমরা আসলে আপনার কাছ থেকে শুনছিলাম যে কাউন্সিলিংটি কিভাবে করা হবে এবং পরবর্তীতে আসলে মস্তিষ্কে যক্ষা এর চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে। মস্তিষ্কে যক্ষা যদি হয়ে থাকে, যক্ষার এগেইনস্টে যে ওষুধগুলো আমরা দিয়ে থাকি যেটাকে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ বলে, এটি হচ্ছে মেইন স্টে অফ ট্রিটমেন্ট। অ্যান্টি টিউবারকুলার ড্রাগে আপনাকে প্রথম শুরু করতে হবে। তো এই ক্ষেত্রে কয়েকটি কথা আছে। ইউজুয়ালি আমরা যে 4 ড্রাগ রেজিমেন্ট মানে 4টা ওষুধের একটা কম্বিনেশন আমরা দিয়ে থাকি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে মস্তিষ্কে যক্ষা হলে এই 4টা ওষুধের কম্বিনেশন কাজ করে না। তখন আমাদেরকে কিন্তু একটু সেকেন্ড লাইন ড্রাগ মানে অন্য ধরনের যক্ষার ওষুধগুলো প্রায়শই ট্রাই করতে হয়, যেটা ফুসফুসে যক্ষা হলে লাগে না। ফুসফুসের যক্ষা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 4 ড্রাগ রেজিমেন্টে রেসপন্স করে, কিন্তু মস্তিষ্কের যক্ষার চিকিৎসাটা একটু ভিন্ন এবং দীর্ঘমেয়াদী। এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে মস্তিষ্কে যক্ষা হলে অবশ্যই যক্ষার ওষুধের সাথে স্টিরয়েড জাতীয় ওষুধ আপনাকে দিতে হবে প্রথম 3 মাস, মাস্ট 1.5 থেকে 3 মাস। আচ্ছা, এবং অনেক ক্ষেত্রে টিউবারকুলার মেনিনজাইটিস হলে মানে মস্তিষ্কের আবরণে যদি যক্ষা হয়ে থাকে, সেক্ষেত্রে স্টেরয়েড ইনজেক্টেবল ফর্মে প্রথম 1 মাস দিতে বলা হয়। এবং এটার গুরুত্ব অপরিসীম। না হলে হয় কি, যক্ষা হয়তো চলে যায় কিন্তু লোকই চোখে থাকে না, বা 1 হাত 1 পা অবশ্যই হয়ে যায়, যে কোনো একটা পার্মানেন্ট ড্যামেজ থেকে যায়। নিশ্চয়ই। যাদের আসলে এই যে যক্ষা হচ্ছে মস্তিষ্কে, পরবর্তীতে চিকিৎসা করাচ্ছেন না, তাদের ক্ষেত্রে পরবর্তী জীবনে কি কি সমস্যার সম্মুখীন তারা হবেন? মস্তিষ্কে যক্ষা হলে চিকিৎসা না করলে তার পরিণতি খুব ভয়াবহ। অনেক সময় প্যারালাইসিস হয়ে যায়, অনেক সময় রোগী শুকিয়ে যায়, না খেতে পারে, এবং মৃত্যু মোটামুটি, মস্তিষ্কে যক্ষা হয়েছে এবং আপনি চিকিৎসা নিচ্ছেন না, মৃত্যু মোটামুটি নিশ্চিত। সুতরাং প্যারালাইসিস, চোখে না দেখা, হাত পা অবশ হয়ে যাওয়া, অপুষ্টিতে ভোগা, ওজন কমে যাওয়া এবং শেষ পর্যন্ত মৃত্যুই এটা নিশ্চিত যদি আপনি চিকিৎসা না নিয়ে থাকেন। যাদের আসলে ফুসফুসে যক্ষা হচ্ছে কিংবা শরীরের অন্যান্য অংশে যক্ষার জীবাণু ধরা পড়েছে, পরবর্তী জীবনে আসলে তাদের এই সিএনএস টিবি বা মস্তিষ্কে যক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? অবশ্যই রয়েছে। এবং আমরা সিএনএস টিবি যাদের হয় তাদের একটা বড় পোর্শনের আগে ফুসফুসে টিবি হয়েছে। এবং ফুসফুসে টিবিটা যে কারণে হয়েছে, অপুষ্টি হোক, আনকন্ট্রোল ডায়াবেটিস বা স্মোকিং, দেখা যায় সেই কারণটা সে এলিমিনেট করে নাই, সেই কারণে এটা মস্তিষ্কে ছড়িয়ে গেছে। আবার কিছু গ্রুপ আছে ফুসফুসের টিবি হয়েছিল, 6 মাসের কোর্স দিয়েছে তাকে, 2 মাস খেয়ে ভালো হয়ে গেছে, আর ওষুধ খায়নি, পরবর্তীতে সেই টিবি না গিয়ে সেটা মস্তিষ্কে ছড়িয়ে যায়। নিশ্চয়ই। ট্রিটমেন্ট ফেইলিওরের একটি বিষয় রয়েছে, সেই বিষয়টি নিয়ে একটু আপনার কাছে জানবো। অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে যক্ষা রোগীর পরিমাণ বেশি এবং রোগীরা প্রায় ট্রিটমেন্ট কমপ্লিট করে না। ট্রিটমেন্ট যে জীবাণুগুলো কমপ্লিট করে না, এই জীবাণুগুলো ভিরুলেন্ট এবং এগুলো সহজাত নর্মাল যে ওষুধ সেটাতে রেসপন্স করে না। সেক্ষেত্রে সেকেন্ড লাইন ড্রাগ মানে নর্মাল যে 4টা ওষুধ আছে তার বাইরে কিছু ইনজেক্টেবল ওষুধ এবং কিছু ওরাল ওষুধ দিতে হয়। এটা নির্ণয় করার পদ্ধতিও আছে। জিন এক্সপার্ট টেস্ট করলে তখন তারা বলে যে এই ব্যাকটেরিয়াটা অন্য ব্যাকটেরিয়া চেয়ে আলাদা, তাকে তুমি এই ওষুধ দাও, ওই ওষুধে সে কাজ করবে না। তখন আমরা সেই নির্দিষ্ট ওষুধ দিই, তাতে সেই রেসপন্স করে। ফলো আপটি কিভাবে নিশ্চিত করেন যাদের মস্তিষ্কে টিবি রোগটি হয়েছে এবং পরবর্তীতে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেছে? আসলে মস্তিষ্কে টিবি হলে ফলো আপের ক্ষেত্রে রোগীকে দেখতে হবে। রোগীকে দেখতে হবে তার মাথা ব্যথা কতটা কমেছে, তার চোখে ঝাপসা দেখা, তার ওরিয়েন্টেশন, তার মেন্টেশন, তার সেন্স কেমন, সে কথা বললে উত্তর কেমন দিচ্ছে, রোগী দেখার সবচেয়ে বড় ব্যাপার। ভাইটাল প্যারামিটার, তার পালস, ব্লাড প্রেশার, এগুলো কেমন। প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা ব্রেনের এমআরআই রিপিট করতে পারি, সিএসএফ পরীক্ষা আবার রিপিট করতে পারি। তবে ব্রেনের এমআরআই এবং সিএসএফ রিপিট লাগে না। রোগীকে ভালো করে যদি আমি কথা বলি এবং রোগীকে যদি এক্সামিন করি, রোগী এবং রোগীর আত্মীয় স্বজনই বলে যে আমার রোগী কিন্তু এই ওষুধ খাওয়া। সেটা কতদিন সময় লাগে? সাধারণত আমরা 4 উইকসের পর থেকে রেসপন্স করি, তবে অনেক ক্ষেত্রে রেসপন্স 6 উইকস পর্যন্ত, 6 উইকসের পর থেকে রেসপন্স আসা শুরু করে। পরবর্তীতে এই যে ফলো আপের যে বিষয়টি বললাম, চিকিৎসকের কাছে আসলে কয়বার আসতে হবে বা কতদিন পর পর আসতে হবে? চিকিৎসকের কাছে মস্তিষ্কে যক্ষা হলে বারবারই আসা লাগবে। সাধারণত 1.5 মাস থেকে আমরা অনওয়ার্ডস বলে যে রোগীর যদি রেসপন্স ভালো থাকে এভরি 3 মান্থলি তাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং মস্তিষ্কের টিবির ক্ষেত্রে একটা লাস্ট কথা বলে যে এটা হচ্ছে 2 বছর বা 18 মাসে যে রেজিমেন আমরা দিব সেটা কিন্তু ফাইনাল না। অনেক সময় ডাক্তার প্রয়োজনীয় ক্ষেত্রে রোগীর রেসপন্স দেখে বা পরীক্ষার পথে এটা কিন্তু টাইম বাড়াতে পারে, এমনকি 2.5 বছর 3 বছরও যক্ষার ওষুধ খাওয়া লাগতে পারে। জি, মস্তিষ্কে টিবির এই বিষয়গুলো নিয়ে আমরা আরো কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, মস্তিষ্কে টিবি নিয়ে। এই বিষয় নিয়ে আমরা আরো শুনবো, তবে অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ঘরের কাজ করি বা বাইরের কাজ, দুটো কাজ করতে কিন্তু ব্রেনের কার্যকারিতা
ঠিক রাখা খুবই জরুরি। কারণ ব্রেন যদি ঠিক না থাকে এবং আমাদের স্মৃতিশক্তি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের প্রাত্যহিক যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটাই ব্যাঘাত ঘটে। দেখা গেল একটা কাজ আমার করার কথা ছিল, সেটা আমি অনেকটা ভুলে গেলাম বা পরের দিন আবার মনে পড়লো, তখন দেখা যায় যে আমাদের আসলে নিজের প্রতি কনফিডেন্সটা অনেক কমে যায়। এবং এই প্রতিযোগিতার দিনে আমাদের ব্রেনের কার্যক্ষমতা ঠিক রাখাটা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। চলুন জেনে নেওয়া যাক কী কী খাবারে আমরা এই আমাদের ব্রেনটাকে সতেজ এবং কর্মক্ষম রাখতে পারি। প্রথমে আমি বলবো হচ্ছে গিয়ে ডিমের কথা। ডিম একটি সুপারফুড। ভিটামিন সি ছাড়া আল্লাহ প্রদত্ত পৃথিবীতে যত ভিটামিনস আছে সেগুলো কিন্তু এই খাবারে পাওয়া যায়। এবং কোলিন নামে একটি খাদ্য উপাদান আছে যেটা হচ্ছে আমাদের ব্রেনের কার্যক্ষমতা, বিশেষ করে নিউরনের সুস্থতা করতে সাহায্য করে। তো বুঝতেই পারছেন এই কোলিন উপাদানটা যেহেতু ডিমে পাওয়া যাচ্ছে, এই ডিম যদি আপনি খাদ্য তালিকায় প্রতিদিন রাখেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার ব্রেনটাকে আপনি কার্যক্ষমতায় বৃদ্ধি করতে পারবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে গিয়ে মাছ। মাছ কিন্তু আসলে আমরা সারাদিন হয়তো দিনে 1 থেকে 2 টুকরা খাই, কিন্তু কী ধরনের মাছ খাচ্ছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যে মাছগুলো আছে, আমরা সামুদ্রিক মাছ বলে থাকি, এগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেগুলো হচ্ছে আমাদের ব্রেনের সুস্থতা এবং ব্রেনের যে আমাদের ব্রেন পুরোটাই কিন্তু হচ্ছে ফ্যাট দিয়ে তৈরি। এই ফ্যাটটাকে সুস্থ রাখতে এবং কর্মক্ষম রাখতে সাহায্য করে। 3 নাম্বার বলবো হচ্ছে গিয়ে টক দই। টক দই এমন একটি খাবার যেটা আমাদের শরীরের সুস্থতার পাশাপাশি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করে। বিশেষ করে আমাদের পেট পরিষ্কার করা এবং পেটের যাবতীয় প্রবলেম সলভ করতে কিন্তু টক দইয়ের কিন্তু এবং টক দইয়ের মধ্যে থাকা যে প্রোবায়োটিক্সগুলো আছে সেগুলোর কিন্তু জুড়ি নেই। এবং এটা যখন থাকে তখন স্বাভাবিকভাবে কিন্তু আমাদের বডিতে রক্ত চলাচল করে এবং আমাদের ব্রেনে যখন রক্ত যায় এবং রক্তের সাথে কিন্তু অক্সিজেনও পরিবহন করে, তখন কিন্তু এই ব্রেনটা আরও বেশি কার্যক্ষমতা বৃদ্ধি পায়। লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে বেরি জাতীয় ফল। কারণ আমাদের দেশে কিন্তু জাম খুব কম সময় আমরা পেয়ে থাকি, এটা কিন্তু আমরা আমাদের ফ্রিজ আপ করতে পারি। এছাড়াও কিন্তু ক্যানে বেরি জাতীয় ফলগুলো পাওয়া যায় এখন খুব সস্তায়। এগুলো আমরা কিন্তু আমি এবং আমাদের পরিবারের যে যারা সদস্য আছে সবাইকে কিন্তু খেতে সাহায্য করব। কারণ এই রঙের ফলে অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ব্রেনের যে সুস্থতা ডিটক্সিফাইড করা বডিটাকে যেটা বলে সেটা করে। এইটা করার ফলে যেটা হয় ব্রেন অনেক সতেজ থাকে এবং ব্রেনের যে প্রয়োজনীয় পুষ্টিগুলো থাকে সেটা পৌঁছাতে সাহায্য করে। তাহলে দর্শক আপনারা জানেন যে এই 4টি খাবারে আমরা যদি আমাদের প্রাত্যহিক জীবনে একটু অভ্যস্ত করে ফেলি এবং আমাদের মেনুতে সুন্দর করে সাজিয়ে নেই তাহলেই কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি করতে আমরা সক্ষম হব। মস্তিষ্কে যক্ষ্মা প্রতিরোধে কি কি করণীয়? আসলে মস্তিষ্কে যক্ষ্মা প্রতিরোধে সবচেয়ে বেশি প্রয়োজনীয় যেটা স্বাস্থ্যকর জীবনযাপন, পুষ্টিকর খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং ভালো ঘুম, এটাই আপনাকে মস্তিষ্কের যক্ষ্মা প্রতিরোধে যথেষ্ট। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে এবং এনটিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, মস্তিষ্কে যক্ষ্মা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সাধারণত এটা ব্রড হিটিংয়ের 2 ভাগে ভাগ করতে পারি। সাধারণত মেয়ে বাবুদের ক্ষেত্রে এক ধরনের সমস্যা হয় এবং ছেলে বাবুদের ক্ষেত্রে এক ধরনের সমস্যা হয়। ছেলেদের বাবুদের ক্ষেত্রে যে সমস্যাগুলো নিয়ে আসে এর মধ্যে অনেক সমস্যার মধ্যে সবচেয়ে কমন সেটা হচ্ছে ফাইমোসিস। দেখা যাচ্ছে যে প্রিপিউস যেটাকে বলি আমরা, আমাদের পেনিসের সামনে যে এক্সটার্নাল স্কিন যেটা থাকে অনেক সময় দেখা যায় যে সেটা সরু হয়ে যায়, প্রস্রাব ঠিক মতো করতে পারে না। পেশেন্ট এসে বলে যে আমার বাচ্চাটা প্রস্রাবের সময় কান্নাকাটি করছে কিন্তু প্রস্রাব ঠিক মতো হচ্ছে না। এটা একটা সমস্যা নিয়ে আসে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।